বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে ভালো থাকা কষ্টকর, তারপরেও তোমরা ভালো আছো আমি আশাবাদী। আর সেই সাথে করছো নিয়মিত পড়াশোনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোর্সে রিভিশন পর্যায়ে যাচ্ছি এবং ইতিমধ্যেই আমরা এই প্রথম চ্যাপ্টার বা আমাদের যে কোর্সের যে প্রথম চ্যাপ্টার রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোকপাত করেছি। আজকেও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোকপাত করব। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রিয় হিসাব বিজ্ঞান, ফিনান্স ও অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আমাদের কোর্সের নাম সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির ভূমিকা চ্যাপ্টারের এর পূর্বের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি। আজকেও আমি এই প্রথম চ্যাপ্টারের বা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে আলোকপাত করব। প্রথমেই আমরা আলোচনা করি, আসো অর্থনৈতিক মডেল বলতে আমরা কি বুঝি। প্রথমেই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোয়াট ইজ ইকোনমিক মডেল। যখন কতগুলো গাণিতিক সমীকরণ কিংবা রেখাচিত্রের সাহায্যে সম্পর্কিত অর্থনৈতিক চলকগুলোর মান সুশৃঙ্খলভাবে নির্ণয় করা যায়, তখনই তাকে অর্থনৈতিক মডেল বলে। অর্থনীতিতে প্রত্যেকটি চলকের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে। কাজেই একটা অর্থনৈতিক মডেল মূলত অর্থনীতির তথ্যভিত্তিক একটি কাঠামো। প্রত্যেকটি চলকের মান অন্য এক বা একাধিক চলকের মানের উপর নির্ভরশীল। আবার চলকগুলোর মধ্যে কিছু চলকের মান জানা থাকে, আবার কিছু চলকের মান জানা থাকে না। জানা চলকগুলো মানের উপর নির্ভর করে অজানা নির্ভরশীল চলকগুলোর মান নির্ণয় করা যায়। আবার চলকগুলো যেহেতু একে অপরের উপর নির্ভরশীল, কাজেই চলকসমূহের পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে তার সমীকরণের সাহায্যে দেখানো যায় এবং একাধিক সমীকরণের সমাধান করে চলকসমূহের মান নির্ণয় করা যায়। অন্যদিকে সমীকরণ থেকে রেখাচিত্র অঙ্কন করেও চলকগুলোর মান নির্ণয় করা কিন্তু যায়। অতএব চলকসমূহের মান গাণিতিক বা রেখাচিত্রের সাহায্যে নির্ণয় করার সুশৃঙ্খল পদ্ধতিকেই বলা হচ্ছে অর্থনৈতিক মডেল। আবারও বলছি, চলকসমূহের মান গাণিতিক বা রেখাচিত্রের সাহায্যে নির্ণয় করার সুশৃঙ্খল পদ্ধতিকেই অর্থনৈতিক মডেল বলে। এরপরে আসি অর্থনৈতিক মডেলের প্রকারভেদ। অর্থনৈতিক মডেলের প্রকারভেদে রয়েছে কি ব্যষ্টিক অর্থনৈতিক মডেল এবং সামষ্টিক অর্থনৈতিক মডেল বা মাইক্রো ইকোনমিক মডেল এবং ম্যাক্রো ইকোনমিক মডেল। প্রথমেই আমরা আলোচনা করি ব্যষ্টিক অর্থনৈতিক মডেল নিয়ে। ব্যষ্টিক অর্থনৈতিক মডেল বা মাইক্রো ইকোনমিক মডেলে আমরা প্রথমে আলোচনা করার আগে আমরা বলবো যে ব্যষ্টিক অর্থনৈতিক মডেল বা হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক মডেল। যে অর্থনৈতিক মডেলে ব্যষ্টিক অর্থনৈতিক চলকসমূহের সম্পর্ক ও মান নির্ণয়ে গঠিত মডেলকে বিশ্লেষণ করা হয় তাকেই মূলত ব্যষ্টিক অর্থনৈতিক মডেল বলে। যেমন ফার্মের ভারসাম্য মডেল, ভোক্তার ভারসাম্য মডেল, বাজার ভারসাম্য মডেল ইত্যাদি। বাজার ভারসাম্য ও ব্যষ্টিক অর্থনীতির বিভিন্ন মডেলের মধ্যে বাজার ভারসাম্য মডেল হচ্ছে অন্যতম। আবারও বলছি, ব্যষ্টিক অর্থনৈতিক মডেল বলতে আমরা কি বুঝি, যে অর্থনৈতিক মডেলে ব্যষ্টিক অর্থনৈতিক চলকসমূহের সম্পর্ক ও মান নির্ণয়ে গঠিত মডেলকে বিশ্লেষণ করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনৈতিক মডেল বলে। আর যেহেতু ব্যষ্টিক অর্থনৈতিক বিভিন্ন মডেলের মধ্যে বাজার ভারসাম্য মডেল অন্যতম, আমরা এখন একটি ব্যষ্টিক বাজার ভারসাম্য মডেল বিশ্লেষণ করব। এখানে দেখো, চাহিদা অপেক্ষক মানে কিউডি ইকুয়াল টু 20 মাইনাস পি, যেটাকে আমরা 1 নং সমীকরণের মাধ্যমে কি নির্দেশ করেছি। আর যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল টু -20 প্লাস 4পি। এখানে কিউডি অর্থাৎ চাহিদার পরিমাণ, অর্থাৎ আমাদের কোয়ান্টিটি অফ ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, আর কিউএস হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ যোগানের পরিমাণ, আর পিকে আমরা দাম দ্বারা নির্দেশ করেছি। এখন আমরা বলতে পারি যে ভারসাম্যের শর্ত অনুযায়ী ভারসাম্য অবস্থায় বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়। তাই চাহিদা ও যোগান অপেক্ষক সমাধান আমরা করে নিচে ভারসাম্য ধাম আমরা নির্ণয় করব। অর্থাৎ আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ 1 নং সমীকরণ ইকুয়াল টু 2 নং সমীকরণ। তাহলে কিউডি এর মান আমরা এখানে কি জানি, 20 মাইনাস পি, আর কিউএস এর মান জানি কি -20 প্লাস 4পি। এই দেখো কি -20 প্লাস 4পি। এখন এখানে উল্লেখ্য যে, আমি আবারও বলছি, যে যখন আমরা বামপক্ষ, অর্থাৎ এটা হচ্ছে বামপক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে
রাইট হ্যান্ড সাইডে যখন কোনো আমরা চেঞ্জ করব তখন যার যে সাইন রয়েছে সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। যখনই আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে যাব কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ডে চলে যাব, তখন আমাদের সেই সাইন বা ধনাত্মক বা ঋণাত্মক যে চিহ্ন রয়েছে সেটা পরিবর্তিত হবে। তাহলে এখানে দেখো 20 মাইনাস পি ইকুয়াল টু -20 প্লাস 4p। তাহলে আমাদের এই 4p মাইনাস পি রাখলামই, আর এই 4p যখনই আমাদের লেফট হ্যান্ড মানে রাইট থেকে লেফটে চলে আসলো তখন এটা কি হয়ে গেল -4p। আর এই দিকে দেখো -20 আছে, যেহেতু এটা 20-র সামনে কি কোনো চিহ্ন আছে, যেহেতু চিহ্ন নাই অবশ্যই এটাকে আমরা পজিটিভ সাইন ধরে নিব। তাহলে 20 যখনই আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে গেল -20, তাহলে -p আর -4p, -p আর -4pতে কত হয়, -5p হয় না? অর্থাৎ যেমন তুমি 2 টাকার ঋণ রয়েছে, আরও 2 টাকা ঋণ হলো, তাহলে 2 2 কি 4 টাকা ঋণ হলো না? সেই হিসাবে বলা হচ্ছে যে -5p ইকুয়াল টু সে অনুরূপভাবে -20 -20 তো -40। এখন উভয় পক্ষেই দেখো -5p -40, যেহেতু বাম সাইডেও রয়েছে নেগেটিভ চিহ্ন, ডান সাইডেও রয়েছে নেগেটিভ চিহ্ন, আর উভয় চিহ্নই তাহলে আমরা কেটে দিতে পারি বা পজিটিভ করে দিতে পারি। এই দেখো পজিটিভ হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি সরাসরি 5p ইকুয়াল টু 40। তাহলে p ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 5, তাহলে কি 5 8 40 না? এই দেখো 8। তাহলে ভারসাম্য দাম হচ্ছে আমাদের কি 8। এভাবে আমরা ব্যষ্টিক অর্থনৈতিক মডেল ব্যাখ্যা করলাম। এইবার আমরা ব্যাখ্যা করব সামষ্টিক অর্থনৈতিক মডেল বলতে কি বুঝি। সামষ্টিক অর্থনৈতিক মডেল বলতে কি বুঝি বা হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক মডেল। যে অর্থনৈতিক মডেলে সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের সম্পর্ক মান নির্ণয়ে গঠিত মডেল বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনৈতিক মডেল বলে। যেমন জাতীয় আয় নির্ধারণ মডেল, ভারসাম্য নিয়োগ নির্ধারণ মডেল, সুদের হার নির্ধারণ মডেল, বাণিজ্য চক্র মডেল, প্রবৃদ্ধি হার নির্ধারণ মডেল ইত্যাদি। সামষ্টিক অর্থনৈতিক মডেলে সামষ্টিক চলক সম্পর্কের উপর নির্ভর করে গঠিত গাণিতিক সমীকরণের সমাধান থেকে চলকগুলোর মান নির্ণয় করা হয়। আবার সামষ্টিক অর্থনৈতিক মডেল 2 ঘাত বিশিষ্ট হতে পারে, 3 ঘাত বিশিষ্ট হতে পারে বা 4 ঘাত বিশিষ্ট হতে পারে। আমরা এখন একটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনৈতিক মডেলের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের লক্ষ্যে একটি সামষ্টিক অর্থনৈতিক মডেল বিবেচনা করব। আমরা জানি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় হলো y এবং ভোগ হলো c, বিনিয়োগ হচ্ছে আয়ের সমষ্টি। তাহলে প্রথমেই জাতীয় আয়ের ভারসাম্য শর্ত অনুসারে y ইকুয়াল টু c প্লাস i, যেটাকে নাকি আমরা এই যে আন্ডারলাইন করেছি যে ইকুয়াল টু 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করা হচ্ছে। আবারও বলছি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় হলো ভোগ এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। তাহলে ভোগ হচ্ছে কি কনজামশন, আয় হচ্ছে ইনভেস্টমেন্ট এবং জাতীয় আয়। তাহলে ভোগ এবং বিনিয়োগ ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হচ্ছে আমাদের কি জাতীয় আয়, যেটা নাকি আমি এখানে উল্লেখ করেছি। y ইকুয়াল টু জাতীয় আয়, আয় হচ্ছে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ব্যয়, c হচ্ছে কনজামশন মানে ভোগ ব্যয়। এখন আমরা এই 1 নং সমীকরণে c এবং i, এই c এবং i এর একটি কাল্পনিক মান বসিয়ে পাই। কাল্পনিক মান বলতে বসিয়ে হচ্ছে যে c ইকুয়াল টু 100 প্লাস 0.5y, যেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ব্যাখ্যা করেছি, আর i মানে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 200, যেটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে কি উপস্থাপন করেছি। এখন যদি আমরা এই c এবং i এর মান এই 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা কি পাই, 1 নম্বর সমীকরণে আছে কি y ইকুয়াল টু c প্লাস i। তাহলে c এর মান কি আছে 100 যোগ 0.5y, অর্থাৎ 100 প্লাস 0.5y, আর i মানে ইনভেস্টমেন্ট কত আছে 200, তাহলে 200। এখন সেই পূর্বের মতোই ব্যষ্টিক অর্থনীতির মডেলের ক্ষেত্রের মতো আমি আবারও বলছি যে যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে কিংবা ডান পক্ষ থেকে বাম পক্ষে থাকবে, যার যে সাইন তার বিপরীত সাইন হবে। অর্থাৎ দেখো এখানে y 0.5y-কে যখন আমি এখানে নিয়ে আসলাম, তখন এটা কিন্তু সামনে কি কোনো চিহ্ন আছে না, নেই, তাহলে আমাদের অবশ্যই এটাকে পজিটিভ ধরে নিতে হবে। তো যেহেতু আমরা ডান থেকে বামে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাস হয়ে গেল 0.5y, আর ইকুয়াল টু 300 থাকলো। তাহলে আমরা জানি যে 0.5 মানে কি 0.5 মানে হাফ। তাহলে হাফ থেকে আমি যদি এক y মানে 1 থেকে যদি হাফ আমি বিয়োগ দেই,
তাহলে কি থাকবে 0.5y, ক্লিয়ার। আর এখানে থাকলো 300, তাহলে এই যে 300 থাকলো, তাহলে আমরা অতএব y ইকুয়াল টু কী লিখতে পারি, 300 ডিভাইডেড বাই 0.5 আমরা লিখতে পারি, কারণ y এর মানটা আমরা এখানে নির্ণয় করব। এখন বলছি দেখো এই 300 থাকলো আর এখানে 0.5 নিচে আসছে, এই দেখো নিচে ছিল, আর 0.5-এর সামনে কি দশমিক ছিল না, এই দশমিকটা উঠে যে আমাদের এখানে 1 হলো, আর দশমিকের পরে কি আছে একটা সংখ্যা 5, এই কারণে 0, এই কারণে 10, তাহলে 5 10কে 5 দুগুণ 10 আর 300 গুণ 2, তাহলে কি হলো 600। অতএব ভারসাম্য জাতীয় আয় আমাদের 600, ক্লিয়ার। এখন এই ভারসাম্য জাতীয় আয় আর একে আমরা একটা চিত্রের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ আমাদের অনেক সময় পরীক্ষায় থাকতে পারে যে একটি কাল্পনিক সামষ্টিক অর্থনৈতিক মডেল বের করো এবং তার পরিপ্রেক্ষিতে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এখন দেখো আমরা এটা চিত্রের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করব। চিত্রে দেখো আমাদের ভূমি অক্ষে জাতীয় আয় ধরা হয়েছে এবং উলম্ব অক্ষে ভোগ এবং বিনিময় কি নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখো 2 নং এবং 3 নং সমীকরণ, এই যে এখানে রয়েছে 2 নং এবং 3 নং সমীকরণের উপর ভিত্তি করে অঙ্কিত হলো এডি রেখা, হলো আমাদের সামগ্রিক চাহিদা রেখা। এই দেখো এডি হচ্ছে আমাদের সামগ্রিক চাহিদা রেখা আর এএস হলো আমাদের সামগ্রিক যোগান রেখা। এই দেখো এটা হচ্ছে আমাদের সামগ্রিক যোগান রেখা আর এটা হচ্ছে আমাদের সামগ্রিক চাহিদা রেখা। এখন এডি এবং এস রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ধরো এখানে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে ই বিন্দুই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ভারসাম্য বিন্দু। যেহেতু ই বিন্দু ভারসাম্য বিন্দু, তাহলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত হলো, দেখো এখানে রয়েছে 600। তাহলে আমাদের নির্ধারিত হলো, আমরা চিত্রের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের মডেল ব্যাখ্যা করা হলো এবং আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আসি সামষ্টিক মডেলের প্রকারভেদ। সামষ্টিক মডেলের প্রকারভেদে আমরা প্রথমে বলবো স্থির, দুই প্রকার, একটা হচ্ছে স্থির সামষ্টিক মডেল আর একটা হচ্ছে গতিশীল সামষ্টিক মডেল। প্রথমে আমরা আলোচনা করি, চলো স্থির সামষ্টিক মডেল বা স্ট্যাটিক ম্যাক্রো মডেল কে নিয়ে আলোচনা। হোয়াট ইজ স্ট্যাটিক ম্যাক্রো মডেল? যে সামষ্টিক মডেলে চলকসমূহের আচরণ এবং ভারসাম্যের বিষয়টি কোনো একটি নির্দিষ্ট সময় বিবেচনা করা হয় তাকে স্থির সামষ্টিক মডেল বলে। তবে স্থির সামষ্টিক মডেল ফাংশনগতভাবে সম্পর্কে আবদ্ধ চলকসমূহের ক্ষেত্রে কোনো সময় প্রতীক ব্যবহার করা হয় না। এরপরে আসি গতিশীল সামষ্টিক মডেল বা ডাইনামিক ম্যাক্রো মডেল। যে সামষ্টিক মডেলে সামষ্টিক চলকসমূহের আচরণ সময় ব্যবধান সাপেক্ষে পর্যালোচনা করা হয় তাকেই বলা হচ্ছে গতিশীল সামষ্টিক মডেল। আবারও বলছি, যে সামষ্টিক মডেলে সামষ্টিক চলকসমূহের আচরণ সময় ব্যবধান সাপেক্ষে পর্যালোচনা করা হয় তাকে বলা হচ্ছে গতিশীল সামষ্টিক মডেল। আবার গতিশীল সামষ্টিক মডেলে প্রত্যেকটি চলকের সমন্বয়ের গতিও বিবেচনা করা হয়ে থাকে। এখন উপরের এই যে আমরা যে সামষ্টিক এবং মডেলের স্থির সামষ্টিক মডেল এবং গতিশীল মডেলকে আবার খাতোয়ারিভাবে প্রত্যেককে আবার 3 ভাগে ভাগ করা যায়। আবারও বলছি, স্থির সামষ্টিক মডেল এবং গতিশীল সামষ্টিক মডেলকে খাতোয়ারিভাবে প্রত্যেককে আবার 3 ভাগে ভাগ করা যায়, যথা, আবারও বলছি যে স্থির সামষ্টিক মডেল এবং গতিশীল সামষ্টিক মডেলকে খাতোয়ারিভাবে প্রত্যেককে আবার 3 ভাগে ভাগ করা যায়, যথা যেমন 2 খাত মডেল, 3 খাত মডেল এবং 4 খাত মডেল। 2 খাত মডেলে কি বলা হচ্ছে যে 2 খাত বিশিষ্ট মডেলে 2টি খাত থাকে, যেমন পরিবারবর্গ এবং ব্যবসায়িক খাত। আর 3 খাত মডেলে থাকে 3 খাত বিশিষ্ট মডেল আবার 3টি খাত থাকে, যথা পরিবারবর্গ, ব্যবসায়িক খাত, সরকারি খাত। আর 4 খাত বিশিষ্ট মডেলে থাকে 4 খাত বিশিষ্ট মডেলে আবার 4টি খাত থাকে, পারিবারিক খাত, ব্যবসায়িক খাত, সরকারি খাত, বৈদেশিক খাত। এখন আমি তোমাদের আশা করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের সবকিছু আমরা আলোচনা করলাম কি, যে অর্থনৈতিক মডেল কি, অর্থনৈতিক মডেলের প্রকারভেদ,
ব্যষ্টিক অর্থনৈতিক মডেল কি, সামষ্টিক অর্থনৈতিক মডেল কি, তারপরে খাতোয়ারিভাবে এই সামষ্টিক অর্থনৈতিক মডেলকে আমরা আবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম যে একটি কাল্পনিক সামষ্টিক যদি আমরা বলি যে সামষ্টিক অর্থনৈতিক মডেলের ক্ষেত্রে আমরা কি এখানে আমরা আলোচনা করলাম একটি কাল্পনিক সামষ্টিক অর্থনৈতিক মডেলকে নিয়ে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। তারপরে আসলাম যে স্থির সামষ্টিক মডেল এবং গতিশীল সামষ্টিক মডেল কি সেটা আমরা ব্যাখ্যা করলাম, এবং খাতোয়ারিভাবে প্রত্যেককে যে কীভাবে কত ভাগে ভাগ করা যায় এবং কিভাবে ভাগ করা যায়, যেমন 2 খাত, 3 খাত এবং 4 খাত। 2 খাত মডেলকে আবার কয়টা খাত থাকে, কী খাত থাকে, এবং 3 খাত মডেলে কী খাত থাকে, এবং 4 খাত মডেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনৈতিক মডেল সম্বন্ধে এবং একটি কাল্পনিক মডেল সংখ্যা থেকে কীভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় এবং সেই সাথে করতে পারবে রপ্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কি তোমরা উপদেশ দিবে এবং বুঝাবে। আশা করি তারা বুঝবে এবং শুনবে এবং নিরাপদে থাকবে। তোমরা নিজেরাও নিরাপদে থাকবে, অন্যকেও নিরাপদে থাকার উৎসাহ প্রদান করবে। আমি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে জিনিসগুলো বুঝবে, বারবার যেখানে বুঝবে না ভিডিওটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর একজনই যদি না বোঝো আমার পার্সোনাল মেসেঞ্জারে নক করবে যে কোন জায়গায় তোমরা বুঝলে না, আমি আশা করি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।